একেবি প্রাইম নিউজের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বুধবার ভারতের উত্থানকে বিশ্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি জানান, ভারত ও ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে তো লাম বলেন, ভারতের দ্রুত অগ্রগতিতে আমি মুগ্ধ। ভারত বিশ্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনের একটি প্রধান কেন্দ্র হিসেবে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী মোদী ও আমার মধ্যে অত্যন্ত সফল আলোচনা হয়েছে। দুদেশের 50 বছরের সম্পর্ক এবং 10 বছরের সম্মিলিত কৌশলগত ও অংশীদারিত্বকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। 3 দিনের ভারত সফরে রয়েছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানিয়েছেন। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরে উভয়ের মধ্যে হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম ভারতের উত্থানকে বিশ্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি জানান, ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে তো লাম বলেন, ভারতের দ্রুত অগ্রগতিতে আমি মুগ্ধ। ভারত বিশ্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রধান একটি কেন্দ্র হিসেবে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী মোদী ও আমার মধ্যে অত্যন্ত সফল আলোচনা হয়েছে। দুদেশের 50 বছরের সম্পর্ক এবং 10 বছরের সম্মিলিত কৌশলগত অংশীদারিত্বকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। তিনি জানান, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দুদেশের মধ্যে গভীর মতবিনিময় হয়েছে এবং পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উচ্চস্তরের সমঝোতায় পৌঁছানো গেছে। তো লাম বলেন, ভারত ও ভিয়েতনাম প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে একটি কৌশলগত স্তম্ভে উন্নীত করতে সম্মত হয়েছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। তিনি আরো জানান, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তর দুদেশের সহযোগিতার নতুন চালিকা শক্তি হবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণের জন্য ভ্যালু চেইন সংযোগ, বাজারে প্রবেশাধিকারের বিস্তার এবং প্রতিবন্ধকতা দূর করার উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে দুদেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। তার কথায়, শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়ন বজায় রাখতে আমরা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মৌলিক নীতির ভিত্তিতে কাজ করব। তিনি ভারতের জনগণ ও সরকারের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং দুদেশের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। তো লাম আরো বলেন, বহুপাক্ষিক মঞ্চে ভারতের বৃহত্তর ভূমিকার প্রতি ভিয়েতনাম সমর্থন জানায় এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহাভিযান 2026 শুরু হয়েছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংগঠনের মণ্ডল স্তর পর্যন্ত দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এই মহা অভিযানের মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান 2026 শুরু হয়েছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত দলীয় কর্মী, মণ্ডল প্রশিক্ষক ও নেতৃত্বের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণ একটি সংগঠনের অবিচ্ছেদ্য অংশ। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী বছরের মতো এবছরও কর্মীরা আদর্শ, সুশাসন এবং বিজেপি পরিচালিত সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করবেন। তিনি আরো জানান, কেন্দ্রীয় নেতৃত্বের দিক নির্দেশনায় এই প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে এবং এবারের কর্মসূচিতে ত্রিপুরা বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই মহাভিযান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে, যার লক্ষ্য কর্মীদের মধ্যে আদর্শগত স্পষ্টতা তৈরি করা এবং তৃণমূল স্তরে দলের সংযোগ আরো শক্তিশালী করা। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরো মজবুত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তো প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে আইডিওলজি, পণ্ডিত দীনদয়ালজি যেভাবে চিন্তা ভাবনা করেছেন যে সমাজের জন্য আমাদের কাজ করতে হবে, প্রথমে রাজ্য, প্রথমে দেশ এবং আমাদের
তারপর আমাদের পার্টি, তারপর বিজেপি। এই যে কনসেপ্ট নিয়ে এবং অন্তিম ব্যক্তি অবধি বিভিন্ন বিষয় যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে, প্রতি বছরই সেটা হয়। এই বছরও সেটা শুরু হতে যাচ্ছে। আমাদের কনভেনার রয়েছেন সুব্রত চক্রবর্তী আমাদের চিফ স্পোক্স পার্সন, ওনার নেতৃত্বেই এটা হচ্ছে। এবং এর জন্যই আজকে এখানে যে প্রথম যারা মণ্ডলে যাবেন তাদের প্রশিক্ষণ দেওয়ার আজকে এখানে কর্মশালা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, এই প্রশিক্ষণ কর্মসূচি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, দক্ষ কর্মী এবং সুসংগঠিত দল এই দুইই এই মহাঅভিযানের মূল বার্তা। এই ধরনের উদ্যোগ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের আদর্শগত অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। এডিসি এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। গোটা তিপ্রাসা সমাজের কল্যাণে কাজ করাই তার অগ্রাধিকার। খুমলুং পরিষদীয় ভবনে মুখ্য কার্যনির্বাহী সদস্য CEM হিসেবে শপথ নিয়ে এই কথা জানান রুনিয়েল দেববর্মা। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। বুধবার খুমলুং পরিষদীয় ভবনে মুখ্য কার্যনির্বাহী সদস্য CEM হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা এবং EM হিসেবে শপথ নিলেন চন্দ্রকুমার জমাতিয়া। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে CEM রুনিয়েল দেববর্মা বলেন, এডিসি এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। তিনি আরো জানান, গোটা তিপ্রাসা সমাজের কল্যাণে কাজ করাই তার অগ্রাধিকার। তিনি আরো বলেন, গত 5 বছরে সীমিত আর্থিক সংস্থান সত্ত্বেও এডিসি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। অবশ্যই কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে তিনি কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে বাড়তি আর্থিক সহায়তার দাবি জানানোর কথাও স্পষ্ট করেন। হিসাবে এই কাজটাকে ভালো মতে সিরিয়াসলি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি পালন করব এবং যতটুকু আমরা লিমিটেড ফান্ড পাচ্ছি এটার মাধ্যমে আমি কাজ করব এবং বাড়তি ফান্ডের জন্য মুখ্যমন্ত্রীর কাছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা আবেদন রাখবো। আমাদের বুবাগরা আছে, ওনার সাথে সবাই মিলে, আমাদের MLA মিনিস্টার সবাই মিলে আমরা যাব এবং ফান্ডের জন্য রিকোয়েস্ট করব। আর যে লিমিটেড ফান্ডের মাধ্যমে যে কাজ করছি আমরা গত 5 বছরও করেছি, এই 5 বছরও আমি যে CEM দায়িত্ব পেয়েছি এটার আরও বৃদ্ধি হারে বা আরও ভালোভাবে করব। কারণ কি, গত 5 বছরের অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমি জেনেছি, সব বিষয়ে আমি এক্সপিরিয়েন্স হয়েছি। এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এবার CEM পদ যেহেতু পেয়েছি আমি এই দায়িত্ব পালন যে ভালো মতে করব এবং সব জনগণের জন্য কাজ করব, তিপ্রাসা অঞ্চলের জন্য কাজ করব, অঞ্চলে আরও উন্নতি ডেভেলপমেন্ট করার জন্যই কাজ করব এই লিমিটেড ফান্ডের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার তাদের পূর্বসূরি সিপিআইএম এর থেকেও খারাপ। বুধবার দাবি করলেন নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে সদ্য বিধানসভা ভোটে জয়ী বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়া অধিকারী এদিন নন্দীগ্রামে এসে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিজেপি জনগণের উন্নয়নে এমন ভালো কাজ করবে আগামী 100 বছরও থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের উপর গড়চালেন নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে সদ্য বিধানসভা ভোটে জয়ী বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে গিয়ে তিনি বলেন, আমি এখানে কৃতজ্ঞতা জানাতে এসেছি। মানুষ আমাকে 2 বার সাংসদ এবং 3 বার বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 260টি আসন পেয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস 80টিতে সীমাবদ্ধ হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে। গতবার নন্দীগ্রামের মানুষ আমাকে মুখ্যমন্ত্রীকে পরাজিত করতে সাহায্য করেছিলেন। এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক আজীবন থাকবে। তিনি আরো বলেন, 2011 সালে সিপিএম কে সরানো প্রয়োজন ছিল, কিন্তু আমরা ভাবিনি যে তার থেকেও খারাপ একটি পরিবারতান্ত্রিক সরকার আসবে। তাই এবার প্রকৃত পরিবর্তন এসেছে। একটি জাতীয়তাবাদী ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেছে, যা উন্নয়ন, অগ্রগতি ও বৃদ্ধি নিশ্চিত করবে। আইন শৃঙ্খলা প্রসঙ্গে অধিকারী বলেন, যারা দুষ্কৃতি ও গুন্ডামি করবে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। তিনি জানান, আপাতত 2 দিনের জন্য বিজয় মিছিল স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। অভিযোগ করে তিনি বলেন, আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে 500-র বেশি এফআইআর করা হয়েছে এবং 400 কর্মীকে জেলে পাঠানো হয়েছে। তাদের উপর ব্যাপক অত্যাচার হয়েছে। আমি সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছি। আইন অনুযায়ী যা করার নতুন বিজেপি সরকারই করবে। তিনি আরো বলেন, বিজেপি সরকার গঠনের পর পুলিশের অনুমতি নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হবে। অধিকারী আশা প্রকাশ করেন, নতুন সরকারের সম্মিলিত উদ্যোগে 1 মাসের মধ্যেই বাংলার মানুষ পরিবর্তন অনুভব করবেন। তিনি জানান, বিজেপির বিপুল জয়ের পর দলের লক্ষ্য হবে নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষিত ইস্তেহার বাস্তবায়ন করা। তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা হবে এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে তারা যে কোনো সময় নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারেন। তবে এদিন তিনি আত্মপ্রত্যয়ের সাথে জানান, বিজেপি জনগণের উন্নয়নে এমন ভালো কাজ করবে আগামী 100 বছরও থাকবে। 11 পরিবর্তনে ছিলাম আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। সেটা হলো দুটো মন্ত্র, একটা ধৈর্য আর একটা সহ্য। অনেক সহ্য করেছি। আমার 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে 150 পুলিশ ঢুকিয়েছে। আমি সোনাচূড়া এবং গোকুলনগরে 2021-এর 14ই মার্চ, 21-এর 10ই নভেম্বর আর 2022-এর 14ই মার্চ আমাকে পুষ্পার্ঘ পর্যন্ত দিতে দেয়নি। আমাকে হাইকোর্ট থেকে অর্ডার করে শহীদ মিনারে মালা দিতে হয়েছে। বলিনি যে
ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্প পত্র পূরণ করব। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার। বুধবার পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, হাসপাতালের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আগরতলা পুর নিগমের লক্ষ্য যত দ্রুত সম্ভব এই আধুনিক স্বাস্থ্য কেন্দ্রটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন চাইছে আগরতলা জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতালটি খুব শীঘ্রই জনগণের জন্য চালু করতে। বুধবার সরেজমিনে এই হাসপাতালের কাজকর্ম পরিদর্শন করতে গিয়ে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি বলেন, হাসপাতালের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আগরতলা পুর নিগমের লক্ষ্য যত দ্রুত সম্ভব এই আধুনিক স্বাস্থ্য কেন্দ্রটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া। প্রসঙ্গত, নতুন এই সিভিল হাসপাতালটি 50 শয্যার একটি আধুনিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যা বর্তমানে অতিরিক্ত রোগীর চাপে থাকা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের উপর চাপ অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে। হাসপাতালে একাধিক বিশেষজ্ঞ বিভাগ নিয়ে আউটডোর পরিষেবা, ওপিডি, ছোটখাটো অস্ত্রোপচারের জন্য মাইনর অপারেশন থিয়েটার, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বর্ধিত পরিষেবার সময়, লিফট সহ আধুনিক পরিকাঠামো এবং রোগী বান্ধব বিভিন্ন সুবিধা থাকবে। প্রকল্পটি মুম্বাইয়ের মতো শহরে সফলভাবে পরিচালিত পুর নিগম পরিচালিত হাসপাতালের মডেল অনুসরণে গড়ে তোলা হয়েছে। আগরতলা পুর নিগমই সরাসরি এই হাসপাতালের পরিচালনার দায়িত্বে থাকবে। মেয়র আরও জানান, রাজ্য সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই সিভিল হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যার লক্ষ্য শহরের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। সেই কারণে আজকে দেখলাম যে কাজের কতটা সচেতনতা হয়েছে কাজের, সেগুলো আমরা নির্দেশি যাতে এই মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়। আমরা মাননীয় সঙ্গে কথা বলে তারপর ডেট ঠিক করে আমরা আনুষ্ঠানিকভাবে আমি বলবো যে এটা এই রাজ্যে প্রথম আগরতলা পৌর নিগম পরিচালিত একটা হসপিটাল হচ্ছে, যেটা অত্যাধুনিক হসপিটাল হিসেবে, যেটা আমাদের সমস্ত ব্যবস্থা আছে, ওটি আছে, যে আপনার ওপিডি আছে, বিভিন্ন ব্যবস্থা যা যা বড় বড় হসপিটালের বাইরে, রাজ্যের বাইরে হচ্ছে কোন হসপিটাল থাকে আধুনিক ব্যবস্থা, এবং সবটাই এখানে আছে। এবং এটা পেপারলেস হসপিটাল আগরতলা রাজ্যে প্রথম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আধুনিক হসপিটাল জিবি হসপিটাল এবং টিমস হসপিটালের যে পেশেন্ট যারা যান তাদের মধ্যে একটা অংশ, বিশাল অংশকে আমরা এখানে এখানে চাপ কমবে এবং শহর, বিশেষ করে শহরে যারা পেশেন্ট তারা কিন্তু উপকৃত হবে। এদিন পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পুর নিগমের অতিরিক্ত কমিশনার মিহির ঘোষ এবং হাসপাতালের শীর্ষ আধিকারিকরা। তারা হাসপাতাল চালুর প্রস্তুতি নিয়ে মেয়রকে বিস্তারিত অবহিত করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির দুদিনের সভার সূচনা হয় বুধবার। সভায় এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের পর্যালোচনা করা হবে বলে জানালেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি জিরানিয়াতে সিপিআইএম কর্মীর বাড়িতে আক্রমণের প্রসঙ্গও তুলে ধরে অভিমত ব্যক্ত করেন তিনি। সদ্য সংগঠিত এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম দলের ধরাশায়ী অবস্থা। এই পরিস্থিতিতে বুধবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির দুদিনের সভার সূচনা হয়। তা শেষ হবে বৃহস্পতিবার। সভায় এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের পর্যালোচনা করা হবে। দুটো নির্বাচনে কেন এরকম ফলাফল হয়েছে তা নিয়েও পর্যালোচনা করা হবে। এদিন মেলার মাঠ স্থিত দলের কার্যালয়ে হয় এই সভা। সভায় দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানান সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমাদের আজ এবং আগামীকাল দুদিনের রাজ্য কমিটির সভা। এই সভায় আমরা গেল যে দুটি নির্বাচন
অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাধারণ নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এই দুটোর পর্যালোচনা আমরা করব। এই দুটোর ফলাফল এটা সবাই জানেন। তো বর্তমান এই অবস্থার প্রেক্ষিতে আমরা শুধু বর্তমান সময়েতে না, যে কোনো এরকম নির্বাচন সেখানে আমাদের বিপুল সমর্থন পেলেও আমরা যেমন তার চুলচেরা বিশ্লেষণ করি, ঠিক তেমনি এবার আমরা সফল কাম হইনি, এখানেও আমরা তাই করব। এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল শেষ হবার পর চলমান পরিস্থিতি সহ মঙ্গলবার জিরানিয়াতে সিপিআইএম কর্মীর বাড়িতে আক্রমণের পাশাপাশি মমতা ব্যানার্জির বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যে বিদায়ী সরকার বা দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনক্ষোভ, জনবিক্ষোভ, তাদের শাসন থেকে মুক্তির একটা দিক ছিল যে পশ্চিমবঙ্গকে তৃণমূল থেকে মুক্ত করতে হবে, কিন্তু বিকল্প কে? এক্ষেত্রে বামপন্থীরা বিকল্প হয়ে উঠতে পারেনি। হ্যাঁ, এখানে দু তিনটি বিষয়। প্রথমত হলো পশ্চিমবাংলায় সেখানকার যে বিদায়ী সরকার বা বিদায়ী ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতি জনক্ষোভ, জনবিক্ষোভ, তাদের অপশাসন থেকে মুক্তির একটা স্পৃহা ছিল, যে তৃণমূল কংগ্রেস সরকার এর থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে। কিন্তু বিকল্পকে সেক্ষেত্রে এটা মানে বলার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী 9 মের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। এখন ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি বলেন, গত বছর 30 এপ্রিল ফলাফল ঘোষণা করেছিল পর্ষদ, তবে চলতি বছরে এডিসি নির্বাচন এবং গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান পর্ষদ সভাপতি। প্রয়াত ধর্মনগর যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুলের স্ত্রীর অভিযোগে চাঞ্চল্য দেখা দিয়েছে। বুধবার তিনি অভিযোগ করেন, দলের জন্য তার স্বামী কত কি না করল, কিন্তু ধর্মনগরে দলের জয়ের আগে থেকে তাকে বাড়িতে এসে হুমকি দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল, আরো কত কি, যার জেরে এই ঘটনা। অভিযোগের তীর ধর্মনগরের নব্য বিধায়ক ও তার স্ত্রীর দিকেও। যদিও এদিন প্রয়াতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে ঘটনার সমবেদনা জানিয়েছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব। মুখ্যমন্ত্রীও আগেই এই ঘটনায় শোক জানিয়ে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। রাহুলের মৃত্যুর জন্য ধর্মনগরের নব্য বিধায়ক ও তার স্ত্রীর প্রতিও অভিযোগ আনলেন ধর্মনগর যুব মোর্চার প্রয়াত মণ্ডল সভাপতির অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার তিনি এ বিষয়ে স্পষ্ট জানান, দলের জন্য তার স্বামী কত কি না করল, কিন্তু ধর্মনগরে জয়ের আগেই তার স্বামীকে কয়েকজন দলীয় কর্মীরা বাড়িতে এসে হুমকি দিয়েছিল, তাকে অপমান করেছিল, আর কত কি। এদিন তিনি আক্ষেপের সাথে বলেন, এখন তো তিনি তার স্বামীকে আর পাবেন না। প্রসঙ্গত, এদিন প্রয়াত যুবনেতার
থানার ধর্মনগর স্থিত বাড়িতে গেলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব। তিনি এদিন কথা বলেন প্রয়াতের স্ত্রী ও বাড়ির অন্য সদস্যের সাথেও সমবেদনা জ্ঞাপন করেন। ধর্মনগরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে শোকবার্তায় বলেন, রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, মৃতের স্ত্রীর আনা অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে যেভাবে এদিন প্রয়াতের স্ত্রী এই অভিযোগ এনেছেন, এতে করে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। উনিও তো শাসক দলের একজন কর্মী ছিলেন এবং দায়িত্ব গুরু দায়িত্ব ছিলেন, তো সদলীয় কর্মীর উপরেই আক্রমণ। সদলীয় আর জোহর বর্ণালীটার মানে এই গতকালকের ফলাফল ঘোষণার পরেই না, আগের থেকেই ওর লগে আগের থেকে মানে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে। হয়তো বাড়িতে আই গেছে, বাড়িতে ইয়া যেতা মন্দরের চৈত্রটা পর্যন্ত রাখছে না, যেতা মন্দরে কি হবে। আমার জামাই তো আমি আড়াই লাইছি, আর তাই মনে আমার জামাই পারবো নি কম করে তার জ্বর বর্ণালে দিতে আমার জামাই রে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়।